ম্যানচেস্টারে ইংল্যান্ডের বিরুদ্ধে একেবারে মরণ বাছন টেস্টে নামার আগে ভারতীয় দলের একাদশে বা পার্টিকুলারলি তাদের লাইন আপে কোনো পরিবর্তন হবে কিনা বা পরিবর্তন করা উচিত কিনা সেই ব্যাপারটা নিয়ে আজকের এই ভিডিওতে আমি ডিসকাস করব। হ্যাঁ, ডেফিনেটলি হয়তো কিছু পরিবর্তন আসবে, টেকনিক্যালি বা ট্যাকটিক্যালি বা স্ট্র্যাটেজিক্যালি কিছু পরিবর্তন করতে লাগতেও পারে আপনাকে, বা ওভারঅল এই মুহূর্তে টিমের প্লেয়ারদের যা সিচুয়েশান, তাদের ফিজিক্যাল কন্ডিশন বা তাদের ইনজুরির যা আর কি অ্যাভেলেবিলিটি রয়েছে, তাতে করে একটা দুইটা বদল ডেফিনেটলি আসবে, এটা কিন্তু আমি আপনাকে গ্যারেন্টি দিয়ে এখনই বলছি। কিন্তু কোন কোন জায়গায় পরিবর্তন আসবে সেটা নিয়ে আজকের এই ভিডিওতে আমি মূলত ডিসকাস করব। আর আমি এই জায়গা থেকে আমার পয়েন্ট অফ ভিউ থেকে একটা কথা বলতে চাই, খুব বেশি দরকার বা প্রয়োজন না পড়লে এই টিমটাকে কিন্তু ঘাটানোর খুব একটা প্রয়োজন নেই, খুব বেশি চেঞ্জেস করার পক্ষপাতী আমি একেবারেই নই। হ্যাঁ, ভারত হয়তো সিরিজে 1-2 ব্যবধানে পিছিয়ে রয়েছে ঠিকই, কিন্তু আপনি যদি ওভারঅল ভারতের পারফরমেন্সটা একটু জাজ করে দেখেন ইংল্যান্ডের সাপেক্ষে, তাহলে ভারত কিন্তু প্রত্যেকটা ডিপার্টমেন্টেই ইংল্যান্ডের থেকে বেটার পারফরমেন্স করেছে, সেটা ব্যাটিং ডিপার্টমেন্ট, বোলিং ডিপার্টমেন্ট কিংবা আর কি ফিল্ডিং ডিপার্টমেন্টের কথাই বলুন না কেন। হ্যাঁ, ক্যাচ ওই জায়গায় একটু ভারত ইংল্যান্ডের থেকে বেশি ছেড়েছে, কিন্তু ব্যাটিং বা বোলিংয়ের দিক থেকে ভারত কিন্তু বেটার পারফরমেন্স করেছে। যে একটা পরিসংখ্যান আমি কিন্তু কয়েকদিন আগে আপনাদের সামনে তুলে ধরেছিলাম, যে ভারত হয়তো সিরিজে পিছিয়ে রয়েছে ঠিকই, কিন্তু ইংল্যান্ডের চাইতে তারা সব দিক থেকে বেটার পারফরমেন্স করেছে এই রানিং সিরিজে। তো সেই জায়গা থেকে আমি মনে করছি ওই খুব বেশি প্রয়োজন বা দরকার না পড়লে ভারতের এই একাদশে ম্যানচেস্টার টেস্টের 11-এ চেঞ্জ করার খুব একটা প্রয়োজন নেই। তবুও যে পরিবর্তনগুলোর সম্ভাবনা প্রবল বলে আমি মনে করি, সেখানে হচ্ছে এই করুণ নায়ার হয়তো ড্রপ হলেও হতে পারেন, এটা নাও হতে পারে আবার হতেও পারে। কারণ নায়ার 3টে পরপর ব্যাক টু ব্যাক টেস্টে চান্স পেয়ে 6টা ইনিংসে তিনি নিজেকে কিন্তু সেভাবে প্রমাণ করতে পারেননি। তারপর তিনি লাস্ট 2টা টেস্টে যখন নাম্বার 3-তে ব্যাটিং করতে নেমেছেন, এই পার্টিকুলার ভাইটাল পজিশনে থেকে যখন কোনো ব্যাটার পরপর 4 ইনিংসে একেবারেই বড় স্কোরের দেখা পাবেন না। আর তিনি তো একেবারে নতুন ক্রিকেটার নন, বয়সের সাপেক্ষে বা অভিজ্ঞতার বিচারে তিনি কিন্তু অনেক এক্সপিরিয়েন্সড একজন ক্যাম্পেনার। তো সেখান থেকে করুণ নায়ারের উপর অনেক ভরসা ছিল ভারতের টিম ম্যানেজমেন্টের। ইভেন লর্ডস টেস্টের আগে আমি কিন্তু করুণ নায়ারের পক্ষেই ছিলাম, আমি বলেছিলাম যে লর্ডসে হয়তো করুণ নায়ার একটা সেঞ্চুরি বা একটা কার্যকরী নক খেলে আমাদের সবাইকে কিন্তু চমকে দিলেও দিতে পারে। কিন্তু প্রথম ইনিংসে তিনি একটা আশা জাগালো, সেই আশাটা কিন্তু আমাদের শেষমেশ তিনি পূরণ করতে পারেননি। তো এখন ডেফিনেটলি করুণ নায়ারকে নিয়ে ভারতের টিম ম্যানেজমেন্ট যদি আলটিমেট কোনো কল নিয়ে নেয়, তার পরিবর্তে যদি অভিমন্যু ঈশ্বরন কিংবা সাই সুদর্শনকে আবার নাম্বার 3-তে ফিরিয়ে আনে, তাহলে কিন্তু এতটুকু অবাক হওয়ার কিছু থাকবে না। তো করুণ নায়ারের স্পটটা কিন্তু ম্যানচেস্টার টেস্টে ডেফিনেটলি নড়বড়ে, সেটা কিন্তু বলাই যায়। আর এরপর ঋষভ পান্তের জায়গাটাও কিন্তু একটু আর কি নড়বড়ে হতে চলেছে। এটা তার পারফরমেন্সের জন্য না, তার ওই আঙ্গুলের চোটের কারণে। তিনি লর্ডস টেস্টের একদম প্রথম দিনই সেকেন্ড সেশনে সম্ভবত ওই কিপিং করতে গিয়ে আঙ্গুলে একটা সজোরে আঘাত খেয়েছিলেন। তো যার কারণে পরবর্তীতে দেখা গেছিল তিনি একটা বারের জন্য কিপিংয়ে আর নামেননি। ধ্রুব জুরেলি তার হয়ে উইকেট কিপিংটার দায়িত্ব সামলে দিয়েছিলেন, কিন্তু ঋষভ পান্ত ব্যাট হাতে নেমেছিলেন। প্রথম ইনিংসে একটা ভালো ইনিংস খেললেও সেকেন্ড ইনিংসে কিন্তু সেভাবে তিনি ব্যাট হাতে নিজেকে ফ্লারিশ করতে পারেনি। তার ওই আঙ্গুলের ইনজুরির সমস্যাটাই দেখছিলাম তখন বারবার করে তাকে ভোগাচ্ছিল, যে কারণে তিনি বেস্ট শেপে থেকেও আর কি সেটা ডেলিভার করতে পারেননি। তো ডেফিনেটলি ঋষভ পান্ত এখন লর্ডস টেস্ট থেকে ম্যানচেস্টার টেস্টে ডেফিনেটলি 8 থেকে 9 দিন মতো টাইম পাবেন, কিন্তু এই স্বল্প সময়ের মধ্যে তার ওই ফিঙ্গার ইনজুরিটা তিনি কতটা কাটিয়ে উঠতে পারবেন বা কতটা রিকভার করতে পারবেন, সেটা নিয়ে কিন্তু যথেষ্ট প্রশ্নচিহ্নের একটা জায়গা থেকেই যায়। তিনি যদি সাধারণ কোনো ফিল্ডার হতেন, তাহলে ডেফিনেটলি এখানে ভারতের টিম ম্যানেজমেন্ট তাকে হয়তো খেলিয়ে দেওয়ার ঝুঁকি নিলেও নিতে পারতো, কিন্তু তিনি যেহেতু একজন কিপার, তাকে একাদশে রাখলে কিপার হিসেবেই খেলাতে হবে, তিনি সাধারণ ফিল্ডার হিসেবে মেবি নাও খেলতে পারেন। আর আমার মনে হয় না ভারতের টিম ম্যানেজমেন্ট ঋষভ পান্তকে নিয়ে এত বড় ঝুঁকিটা নেবে বলে। ঋষভ পান্তের পরিবর্তে ধ্রুব জুরেলকে আমরা উইকেট কিপার ব্যাটার হিসেবে এই ম্যানচেস্টার টেস্টের একাদশে যে দেখতে চলেছি, সেটা কিন্তু এখনই থেকে এক প্রকার নিশ্চিত হয়ে বলে দেওয়াই যায়। সেই ঋষভ পান্তের এই মুহূর্তে আর কি আঙ্গুলের অবস্থা যেমনই হোক না কেন, আমিও মনে করি ব্যক্তিগতভাবে ঋষভ পান্তকে নিয়ে এই মুহূর্তে ওই তার ভাঙা ফিঙ্গার নিয়ে একেবারেই ঝুঁকি নেওয়াটা উচিত না, কারণ এরপরে কিন্তু ভারতের সামনে বেশ বড় বড় কয়েকটা সিরিজ রয়েছে। ইভেন ঋষভ পান্ত যদি একটু আর কি টাইম পান, তাহলে ওভাল টেস্টের আগে তিনি যদি পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেন, তাহলে ওভাল টেস্টে তো ডেফিনেটলি তার সার্ভিসটা এই জায়গায় পাওয়া গেলেও যেতে পারে। তো ঋষভ পান্তকে আমি এই জায়গায় বিশ্রাম দেওয়ার পক্ষপাতী, তার ওই আঙ্গুলের চোটটা পুরোপুরি রিকভার করার জন্য। আর এছাড়া মোহাম্মদ সিরাজ অথবা জসপ্রীত বুমরা, এই দুই সিনিয়র পেস বোলারদের মধ্যে একজনকে বিশ্রাম দিতে পারে ভারতের টিম ম্যানেজমেন্ট। এই জায়গায় বুমরাকেই আর কি বিশ্রামে পাঠানোর সম্ভাবনাটা সবচেয়ে বেশি, কিন্তু একটা মহল থেকে আবার এরকমও আলোচনা আসছিল যে মোহাম্মদ সিরাজও যেহেতু টানা 3খানা টেস্ট খেলে ফেলেছেন, আর পেস বোলারদের যেহেতু এই ওয়ার্কলোড ম্যানেজমেন্ট বা ইনজুরি ম্যানেজমেন্ট নিয়ে এখন ভারতের টিম ম্যানেজমেন্ট একটু বেশি কনসার্ন, তো সেই কারণে মোহাম্মদ সিরাজকেও হয়তো তারা বিশ্রাম দিলেও দিতে পারে। আর জসপ্রীত বুমরা যেহেতু লর্ডস টেস্টের পর 8 থেকে 9 দিনের একটা রিকভারির চান্স পেয়ে গেছেন, ওই জায়গায় এই সময়টাকে তারা কাজে লাগিয়ে ম্যানচেস্টার টেস্টটা যেহেতু ভারতের জন্য মরণ বাছন টেস্ট ম্যাচ, সেই কারণে বুমরাকে হয়তো তারা খেলিয়ে দিলেও দিতে পারে। বুমরা অথবা সিরাজ এই দুজনের মধ্যে যে কোনো একজন খেলবেন আর একজন বাইরে বসবেন। আইদার সেটা আর কি বুমরা খেলতে পারেন, সিরাজ বসতে পারেন, বা আইদার দেখা গেল সিরাজ হয়তো এই টেস্টটা খেললেন, বুমরা হয়তো ওই ওভাল টেস্টে খেললো, এরকমটাই হওয়ার চান্স সবচেয়ে বেশি। আর এছাড়া কুলদীপ যাদবের খেলা নিয়েও কিন্তু একটা বেশ জল্পনা কল্পনা শোনা যাচ্ছিল বলে আমি শুনেছিলাম।
কুলদীপ যাদব এলে তিনি এক্স্যাক্টলি কার জায়গাতে আসবেন, ওয়াশিংটন সুন্দরের জায়গায়। কিন্তু ওয়াশিংটন সুন্দর যা পারফরমেন্স করেছেন লর্ডস টেস্টে, প্রথম ইনিংসে বল হাতে সেভাবে তেমন কিছু করতে না পারলেও সেকেন্ড ইনিংসে কিন্তু তিনি চারটা উইকেট শিকার করেছিলেন। আর এছাড়া ডাউন দ্য অর্ডারে নেমে তার ওই ব্যাটিংটা হয়তো মানে খুব বেশি আর কি তিনি রান করতে পারেননি, কিন্তু ওই যে কার্যকরী যে পার্টনারশিপগুলো, যে আর কি ক্রুশাল যে রানগুলো শেষের দিকে গিয়ে তিনি যে অ্যাড করে দিয়ে যান, সেটা কিন্তু টিম ইন্ডিয়ার পয়েন্ট অফ ভিউ থেকে খুবই ভাইটাল ছিল বলতে পারেন। তো ওয়াশিংটন সুন্দরকে এত সহজে কিন্তু ড্রপ করাটা খুব একটা সহজ হবে না ভারতের টিম ম্যানেজমেন্টের জন্য। আর এছাড়া ম্যানচেস্টারের উইকেট একটু তুলনামূলক ড্রাই থাকে এই পার্টিকুলার টাইমটায়। তো সেখানে ডেফিনেটলি অ্যাজ আ স্পিনার ওয়াশিংটন সুন্দর, আর তার যেহেতু ব্যাটিংয়ের ক্যাপাবিলিটি রয়েছে, সেই কারণে আমার মনে হয় মানে কুলদীপ যাদবের যতই খেলার জল্পনা এই জায়গায় বেড়ে যাক না কেন, ওয়াশিংটন সুন্দরকে রেখেই ভারতের এই বর্তমান টিম ম্যানেজমেন্ট তাদের একাদশটা গড়বে। আর জাডেজার তো বসার কোনো প্রশ্নচিহ্নই নেই, জাডেজার শেষের দিকে গিয়ে এখন পুরোদস্তুর একজন ব্যাটারি হয়ে গেছেন বলা চলে। সেই কারণেই তার ব্যাটিং অর্ডারটা এক ধাপ উপরের দিকে উঠে এখন 6 নম্বরে তাকে ব্যাটিং করতে পাঠাচ্ছে ভারতের টিম ম্যানেজমেন্ট। আর নীতিশ কুমার রেড্ডিও আমি বলবো তিনি লর্ডস টেস্টে ব্যাট হাতে বল হাতে যা পারফরমেন্স করেছেন, তারপর তাকে ম্যানচেস্টার টেস্টে বসিয়ে দেওয়ার কোনো মানেই হয় না। তো এই জায়গায় আমি আবারও বলছি, করুণ নায়ার, ঋষভ পান্ত আর ওই বুমরা বা সিরাজ, এই মানে তিনটা চেঞ্জ হয়তো হলেও হতে পারে এই ম্যানচেস্টার টেস্টে। এই তিনটা চেঞ্জ হওয়ার চান্সই সবচেয়ে বেশি বলে আমি মনে করি। একমত হবেন নাকি আপনারা মনে করেন ম্যানচেস্টার টেস্টে ভারতের একাদশে অন্য কোনো পরিবর্তন করতেও পারে ভারতের টিম ম্যানেজমেন্ট? কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন।